সময়টা ছিল 1906 সাল। তখন গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জোয়ার বইছে। ঠিক সেই সময় আদিগঙ্গার পাড়ে কয়েক একর জমির উপরে 22 ফুট উচ্চতা বিশিষ্ট পাঁচিল দিয়ে ঘেরা ব্রিটিশরা তৈরি করেছিল এই জেল। এই জেল তৈরি করার পেছনে একটাই কারণ ছিল, বিপ্লবীদের ধরে ধরে হত্যা করা ও নিপীড়ন করার জন্য। তারপর অনেক কিংবদন্তি দেশমাতার বীর সন্তানদের এই জায়গায় নিয়ে আসা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল ও নিপীড়ন ও নির্যাতন করা হয়েছিল। সেসব সাক্ষী করাতেই আজ তোমাদের নিয়ে যাব আলিপুর জেল মিউজিয়াম। একটা ঐতিহাসিক স্মরণীয় মুহূর্তের কিন্তু সম্মুখীন হতে চলেছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো চলো ভিতরে কি কি আছে না আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। যতীন দাস পার্ক মেট্রো থেকে বেরিয়ে কিন্তু আমাদের 4 নম্বর গেট থেকে বেরোতে হবে এবং রাস্তা ক্রস করে কিন্তু হাজরা রোডের দিকে আমাদের যেতে হবে। হাজরা রোড ধরে কিন্তু আমরা আলিপুর জেলখানার দিকে যাব। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর জেল মিউজিয়াম ঠিক আমার এই সামনেই অবস্থান করছে। তো চলো আলিপুর জেল মিউজিয়ামে কি আছে না আছে টোটালটা কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এটাই কিন্তু আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর মিউজিয়ামের কী কী আছে না আছে দেখো, টুইসডে টু সানডে এইটা খোলার টাইমিংটা, আর 11টা থেকে 5:30। টিকিট মূল্য সেটাও দেওয়া আছে, একজন 30 টাকা করে। এই যে আর লাইট সাউন্ড শো এটা কিন্তু 100 টাকা পার হেড। এই মুহূর্তে কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, মাথা পিছু 30 টাকা। যেহেতু আমরা 3 জন এসছি সেহেতু 90 টাকার বিনিময় টিকিটটা পেয়ে গেছি। আর এটা নিয়ে গিয়ে কিন্তু যে ব্যাগগুলো আছে বা অন্যান্য জিনিস আছে সেগুলো কিন্তু রাখার মতো ব্যবস্থাও আছে। এখানে প্রবেশ করে গেছি একদম মিউজিয়ামের অন্দরে। তো কোথায় কি যাওয়ার ব্যবস্থা সেটা কিন্তু টোটালটাই রুট ম্যাপ করা আছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরাও সেইভাবে যাব। তো দেখো খুব সুন্দর একটা গার্ডেন। সম্ভবত এটা মনে হচ্ছে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এখানে। তো এখানে দেখতে হচ্ছে লৌহ কপাট, ওই যে কারার ওই লৌহ কপাট যেটা আমরা কি ছোটোবেলায় কি পড়েছি সেটাই কিন্তু এখানে ব্যবস্থা আছে। দেখতে নেহেরুজির একটা প্রতিমূর্তি আছে আর খুব সুন্দর একটা গার্ডেন। আর এখন এখান থেকে কিন্তু তোমাদের রুট ম্যাপটা দেখিয়ে দেবো কোথায় কি আছে না আছে। একদম প্রবেশ করতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার টোটালটাই কিন্তু এখানে দেখানো আছে। কোন দিকে যাবে সেটা কিন্তু এইটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর একদম প্রবেশ করতেই কিন্তু আমাদের হাতে দেওয়া হয়েছিল একটা লিফলেট, তাতেও কিন্তু টোটালটাই বিস্তারিত দেওয়া আছে, সেটা দেখানোর চেষ্টা করব। এই লিফলেটের মাধ্যমে কিন্তু তোমরা টোটাল মিউজিয়ামটা ঘুরে দেখতে পারবে, দর্শনীয় স্থানগুলো। তো মিউজিয়ামে প্রবেশ করে কিন্তু এই যে শহীদ স্মৃতিস্তম্ভ, যে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসির মঞ্চ কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়ে অসুস্থ হয়ে বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন এমন আত্মহননের পথে বেছে নিয়েছেন, তাদের এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্মরণ করা হয়। কিন্তু বললেন আত্মত্যাগ করেছেন নিজের জীবনে, তাদের নামই খোদাই করে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে এসে কিন্তু একটা গায়ে কাটা দিচ্ছে, কারণ যারা আমাদের এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের কিন্তু স্মৃতির উদ্দেশ্যে এটা কিন্তু করা। আর পাশের যে স্থানগুলো সেখানে কিন্তু বসার খুব সুন্দর জায়গা আছে, ঘুরবেন ফিরবেন একটু বিশ্রাম নিয়ে নেবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো দেখার চেষ্টা করবেন। এই যে এখানে একটা বেদি মতো করা আছে সেটাই দেখায়। এই যে শিল্পীরা কিন্তু অসাধারণ কাজ করেছেন। লোহার যে বাদ দিয়া যে জিনিসপত্রগুলো থাকে, বাদ দিয়ে সামগ্রী, সেগুলি লোহার যে বাদ দিয়ে সামগ্রী তাই দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আর এইটাই একটা বিশেষত্ব দেখতে পাচ্ছ, এটা কিন্তু হ্যান্ডকাপের মধ্যে প্রত্যেকটা মনীষীদের তাদের প্রতিমূর্তি তুলে ধরা হয়েছে। যেহেতু এটা জেল, সেই জেলের যে কী অবস্থান থাকে জীবনটা সেটা কিন্তু দেখানোর চেষ্টা হয়েছে। নির্মম বেদনাদায়ক জায়গা, যেখানে আর কি আমাদের জন্য যেসব এই দেশবাসীর, এই দেশ মায়ের সন্তানরা, বীর সন্তানরা
তাদের জীবন বলিদান করেছেন সেই ফাঁসির মঞ্চের জায়গায়। তো আমার ঠিকই দেখো এখানেই কিন্তু এই ফাঁসির মঞ্চ, এইটাই কিন্তু সেই ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চে কিন্তু অগণিত ভারতবাসী যারা এই বীর সন্তান তারা কিন্তু তাদের আত্মবলিদান করেছে, তার মাধ্যমে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা পরাধীনতা থেকে নিজেদের জীবন অন্যরকমভাবে পেয়েছি, আমাদের জন্য বলিদান দিয়েছেন। আর এই যে কক্ষগুলো দেখছো, এই যে দেখানো হয়েছে, এই কক্ষগুলো কিন্তু জেল। তো সেখানে কিছু মূর্তি রাখা আছে এইসব বিপ্লবীদের জীবনের বিভিন্ন সময়ের। এই যে দীনেশ গুপ্ত আছেন, ইনারাই কিন্তু সব বীর সন্তান। এই গাছেই যখন ফাঁসি কাট সবটাই। চলে এসেছি আর একটা কক্ষে, কন্ডেমশন রুম। তো সেটাই তোমাদেরকে দেখায় যে কি অবস্থা প্রত্যেকটা ঘরের। দেখো এখানে কিন্তু এই যে থাকতে দিত, এই যে এখানে শোয়ার জায়গা, আর ওটাতেই কিন্তু ইউরিনাল এবং যে মলমূত্র ত্যাগের জায়গা। ঘরের অবস্থানটা দেখো, কি ছোট ছোট ঘর। এই কষ্টের মধ্যে দিয়ে কিন্তু সময় কেটেছে তাদের। গায়ে কাটা দেওয়ার মতো লাগছে, মনে হচ্ছে তিনি যেন আমাদের সামনেই আছেন। এই বীর শহীদদেরকে আমরা জানাই শত 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 কোটি প্রণাম। সত্যি অভাবনীয় এক কষ্টের মুহূর্তের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের জীবন কিন্তু অতিবাহিত করেছে। বিধানচন্দ্র রায় সেল, নেতাজি সেল, এনাদের কিন্তু এই যে আমাদের বীর সন্তান তাদেরও কিন্তু এখানে রাখা হয়েছিল। সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন লাগছে খুব সুন্দর একটা বাগান, কিন্তু সচরাচর সেটা সত্য নয়। এই সত্যর পেছনে একটা কঠিন সত্য জড়িয়ে আছে। ফ্রিডম ফাইটারদের এই যে লড়াই, সেটাই কিন্তু এইসব জেল থেকেই বেরিয়ে এসছে। এই দেখাই তোমাদের সিস্টেমগুলো, কীভাবে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডাক্তার বিধানচন্দ্র রায়ের এই কারাগারেই রাখা হয়েছিল। তো চলো গুটি গুটি পায়ে এখন কিন্তু চলে যাচ্ছি নেতাজি সেলের দিকে। খুব বেদনাদায়ক সময় গেছে, সেই সময়টা হয়তো এখানে দাঁড়িয়ে সেই সময়কার অনুভূতি কিন্তু কখনোই নিয়ে আসতে পারবো না, যে আমাদের জন্য তারা কী করে গেছেন এবং কী না করেছেন। কিন্তু এই নির্মম অত্যাচার থেকে কিন্তু তাকেও রক্ষা করা যায়নি, তাকেও এই জেলে নিয়ে আসা হয়েছিল। এখন ঘুরে এলাম যে সেলগুলোতে রাখা হয়েছিল আমাদের সেই বীর সন্তানদেরকে, আর এখন সামনে আছে সেগুলো তোমাদের দেখাতে থাকবো। এটা কিন্তু ইন্দিরা গান্ধীর প্রতিমূর্তি এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। নেহরু বাবু, জওহরলাল নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী যিনি, জওহরলাল নেহরু, তার সেল এটা। তো এই মুহূর্তে প্রবেশ করে গিয়েছি পুলিশ মিউজিয়াম। তখনকার দিনের যে রিভলভার, এই যে রিভলভার ইউজ ইন কানাইলাল দত্ত, কানাইলাল দত্তের যে ব্যবহারিক যে রিভলভার, সেটা পিতলের বোমার খোল। এই যে এটা কিন্তু বোমা। আর এই যে শিবপুরের নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে 1 সেপ্টেম্বর 1913 সালে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। দেখো জিনিসগুলো কিন্তু খুবই অ্যান্টিক, সেই সময়কার অ্যান্টিক এগুলো। আর এই যে প্রত্যেকটা রিভলভার যারা দেশের জন্য কাজ করেছেন, দেশের জন্য আত্মবলিদান করেছেন জীবন, তাদের। এই যে আলিপুর কনস্পিরেসি কেস, বোম বানানোর জন্য যেসব জিনিস ব্যবহার করা হতো সেগুলো কিন্তু এখানে আছে। তৎক্ষণাৎ সময়ে যে দেশীয় বোম, সেই দেশীয় বোম বানানো হতো সেগুলো কিন্তু এখানে আছে। এই যে সেল, এটা হচ্ছে আয়রন বোম স্টিল ফাউন্ড ইন দ্য হর্স গৌড মোহন দাস। প্রত্যেকটা দেখতে পাচ্ছ এগুলো আয়রন বোম। এগুলো নির্মম অত্যাচারের যে দৃশ্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, কিভাবে কিন্তু অত্যাচার করা হতো। দেখো বন্ধুরা, আন্দামান সেলুলার জেলে বন্দীদের ওপরে অত্যাচার।
তো এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে, ফিডিং রুম। মায়েদের বাচ্চাদের জন্য যে ফিডিং রুম, সেটা কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো খুব ভালো লাগলো বিষয়টা। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার এখানে এই যে সবটাই কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের ওপরে, যে প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস। এই যে অডিও গাইডের জন্য কিউআর কোডে কিন্তু তোমরা স্ক্যান করতে পারো। আর গুটি গুটি পাই এই লৌহ কপাটের এই লোহার সিঁড়ি ধরে কিন্তু উপরে উঠে যাওয়া। আর বন্দিদশায় যে বীর সন্তানরা ছিলেন, তাদের যেই গৌরব, সেই গৌরবময় সেই চেহারা নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ যে কী মারণ খাটুনি তাদেরকে দিয়ে খাটানো হতো, কী বস্ত্রাদি তাদেরকে পরতে দেওয়া হতো। আজ আমরা ভালো জামা কাপড় পরছি, খুব সুন্দরভাবে কাটছি, কিন্তু তাদেরকে দেওয়া হতো এই বস্তা, চটের বস্তার জামা প্যান্ট। সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সময়কার ইংরেজদের যে অত্যাচার, সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে এখানে যে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, বিপ্লবী যে বিপ্লবীরা ছিলেন যারা জেলে, তাদেরকে কিন্তু এই চুলদাড়ি কাটানো হতো। এখানে সময় দেখে, হাতে সময় দেখে একটা সময় দেওয়া হতো, সেই সময়ের মধ্যে কিন্তু কাজ করতে হতো। তো দেখতেই পাচ্ছ কি জীবনকাল ছিল, যেন চোখের সামনে ভেসে উঠছে সব কিছু। দেখো কয়েদি নাম্বার সমস্ত কিছুই আছে। দেখো সেই সময়কার জেলখানাতে যে কিভাবে কেটেছে আমাদের বীর সন্তানদের, সেগুলোই দেখানোর চেষ্টা করছি। এই যে এইখানটাতে দেখো কি অত্যাচার, কি নির্মম অত্যাচার। এটা কিন্তু দেখো পেরেকের চাবুক, যা প্রত্যেকটা ঘা কিন্তু রক্তক্ষরিত হচ্ছে দেহ থেকে। এখন জেলখানার মধ্যে যে অবস্থান, সেটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানেই কিন্তু এই যে নিজের কাজ নিজে করতে হচ্ছে। এই যে তারা একসঙ্গে কথাবার্তা বলছে। এটা কিন্তু সম্ভবত এই বাথরুমের ব্যবস্থা ছিল। ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, বীর সন্তানদের কথা তো উল্লেখ করা আছে এখানে। তো চলো ভিতর দিকে যাই। রেডি। তো সবার মতো আমারও কিন্তু একটু প্রচেষ্টা জাগলো মনের ভিতরে, যে আমাকে কার মতো দেখতে লাগে। তো সে মতো অবস্থায় আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি একদম সেন্টারে। আমার মুখে স্ক্যান হচ্ছে, দেখা যাক। ইয়েস, ভগৎ সিংয়ের মতো কিন্তু লাগছে আমাকে। তো প্রণাম জানাই তাকে। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বালকের পরিষদ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষাল ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা কিন্তু ব্রিটিশ আন্দোলনের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। আর্ট গ্যালারির এই সাইডটা কিন্তু খুব সুন্দর। এই যে
দেখ, তো এটা সম্বন্ধে কিন্তু ধারণা এখনও আসেনি আমার, যে এটা কি আছে না আছে। তো চলো সেটা জানার চেষ্টা করব। সময়কার যে পয়সা, যেমন 1 টাকা, এই 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, সেগুলো কিন্তু এখানে আছে। এই যে 2 আনা, এই 2 আনা, এই যে এটা 2 আনা, এর 3 পয়সা, 2 পয়সা, বিভিন্ন পয়সা কিন্তু এখানে আছে। মায়ের কিন্তু একটা প্রতিমা আছে এখানে, খুব সুন্দর। আর পুরনো কালের যেসব পয়সা ছিল সেগুলো কিন্তু আছে 150 টাকা। এই যে 1.5, এই যে হাফ পয়সা সম্ভবত, এই যে সবই কিন্তু তুলে ধরা হয়েছে। নেতাজির 75তম বর্ষপূর্তি উপলক্ষে তার নামে কিন্তু একটা পয়সা যেটা বার করা হয়েছিল, সেটা কিন্তু আছে, যেটা আমাদের দেখা হয়নি, কিন্তু আছে। সেই হিসাবে তার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। দুর্গতি নাসিনী, মা দুর্গা, সবই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। এই যে এখানটাতে যে বিষয়টা সেটা বলি, 1 আনা, 2 আনা, 10 পয়সা, 5 পয়সা, এই সবই কিন্তু আছে এখানে। কন্যা সন্তানরা তখন তিনি বেরিয়ে পড়েছিলেন অস্ত্রশস্ত্র নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে। তো সামনে একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা কিন্তু স্টেডিয়াম, ছোটোখাটো স্টেডিয়ামের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় এখানে, খুব সুন্দর একটা পরিবেশ। তো চলো ভিতরের দিকে প্রবেশ করি। অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন রিসিভড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেগুলো সবগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা। আর এখানে কিন্তু স্ক্যান করলে তোমরা টোটাল অডিওটা জানতে পারবে। দীনেশ গুপ্ত ব্যবহৃত পিস্তলের যে অনুসরণে যে বিবর্ধিত রূপ, তার প্রতিচ্ছবি কিন্তু একটা তুলে ধরা হয়েছে। একটা রিভলভার দীনেশ গুপ্ত যিনি যেটা ব্যবহার করেছিলেন। তো এখানে যে এক্সিবিশন রুমটা আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, 1 নম্বর রুম এটা। তো সেটাই দেখায়। এই যে টাইমলাইন্স অফ সুভাষচন্দ্র বোস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। আর এখন উঠে যাচ্ছি, আর একটি এক্সিবিশন হল ওপরে আছে সম্ভবত, সেটাই দেখানোর প্রচেষ্টা তোমাদেরকে। তো তখনকার সময় কিন্তু যে সেলাই মেশিন যেগুলো ব্যবহার করা হতো, সেই সেলাই মেশিনের ছবি কিন্তু এখানে আছে। পূজনীয় অরবিন্দ ঘোষ, আমাদের অল ক্যান বি ডান ইফ দ্য গড টাচ ইজ দেয়ার, শ্রী অরবিন্দ ঘোষ। এই যে হ্যান্ডকাপ দেখতেই পাচ্ছ, এখনও সেই হ্যান্ডকাপ সেই সময়কার কিন্তু অক্ষত। এটা সম্ভবত মনে হচ্ছে তামা টাইপের কোনো কিছু, লোহার তো নয়। এই যে সেই আয়রন বোম, এমনি বোমা, শিকল এবং পিস্তল, সব কিছু কিন্তু আছে এখানে। তো আজাদিন ফৌজের ভারতের সংগ্রামে বাংলা, আমার কাছে শুধু নয়, সারা ভারতবাসী, বিশ্বের কাছে তিনি একজন সেই মাপের হিরো। আমার কাছে তিনি ভগবান স্বরূপ একজন মানুষ। আজ তিনি থাকলে এই সমাজের উন্নতি আরও ঘটত।
আমার অবচেতন থেকে এই কথাটাই শুধু আসে। ছিল বন্ধুরা আজকের আলিপুর জেল মিউজিয়ামের ভিতরকার পরিবেশ এবং আমার উপস্থাপনা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। নতুন ভালোবাসা দিও, অবশ্যই চেষ্টা করবো আরও ভালো কিছু দেখানোর। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।